বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও আদাব। এবং অন্যান্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ চান মিয়া, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, আদিতমারি সরকারি কলেজ, আদিতমারি, লালমনিরহাট। আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষ, তাদের যে পঠিত বিষয়, এই পঠিত বিষয়টি হলো ভূমিরূপ বিদ্যা, যার বিষয় কোড হলো 223201। তো ভূমিরূপ বিদ্যার এই অধ্যায়টির আমাদের অনেক আলোচনা হয়েছে। তো আজকে আমি এই বিষয়টির প্রথম অধ্যায় থেকে একটু আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো ভূমিরূপের প্রক্রিয়াসমূহ। তাহলে আজকে আমাদের আলোচনা হলো ভূমিরূপের প্রক্রিয়াসমূহ আজকে আলোচনা করব। তোমাদের সিলেবাসে অবশ্যই খেয়াল করবে, সিলেবাসে সেখানে লেখা আছে যে প্রসেস অ্যান্ড প্যাটার্ন, অর্থাৎ যে ভূমিরূপ বিজ্ঞানের প্রসেস মানে প্রক্রিয়া এবং প্যাটার্ন মানে ধরন বা কিভাবে সেটা সাজানো আছে সেই প্যাটার্ন সম্পর্কে আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত যে ভূমিরূপের সংজ্ঞা যখন আমরা আলোচনা করেছিলাম, যে ভূমিরূপের সংজ্ঞার সকল সংজ্ঞাগুলোর আলোকে প্রধানত বিষয় উঠে আসছিল যে ভূমিরূপের গঠন, উদ্ভব আর বিবর্তন, এই তিনটি যা আমরা বলছিলাম, গঠন, উদ্ভব আর হলো বিবর্তন। ভূমিরূপের যে আলোচনাটা, যে বিষয়টি হয়েছে, তার এই তিনটি শব্দের উপর, গঠন কিভাবে হলো, উদ্ভব কিভাবে হয়েছে, আর সেটা আবার বিবর্তন, বিভিন্ন প্রক্রিয়ায় সেখানে আসছে। এর মূল বিষয় থেকে আজকে আমাদের এখানে আলোচনা আসছে যে ভূমিরূপের প্রক্রিয়া বা প্রসেস। আজকে আমাদের আলোচনা হবে যে ভূমিরূপ বিদ্যার প্রক্রিয়া বা তাহলে এই ভূমিরূপ বিদ্যার প্রক্রিয়ার বা প্রসেসকে আমরা সাধারণত কিভাবে এই ভূমি রূপের যে রূপান্তর হয়, পরিবর্তন হয়, বিবর্তন হয়, এই সম্পর্কে আমাদের আলোচনা। সেই আলোচনার মূল কথাটা হলো প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায় সেই রূপের পরিবর্তন ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে নিশ্চয় একটু খেয়াল করো যে আমাদের ভূমিরূপের প্রক্রিয়ার যে রূপের পরিবর্তন ঘটে বা ভূমিরূপের রূপান্তর হয়, প্রধানত দুটি প্রক্রিয়ার কথা আমি লিখেছি। একটা হলো বহিজ প্রক্রিয়া আর একটা হলো অন্তঃ প্রক্রিয়া। বহিজ মানে যেটা হলো আমাদের ভূপৃষ্ঠ আছে, যা ভূত্বক আছে, এই ভূত্বক থেকে এর উপরে যে ক্রিয়াকলাপগুলো হয়ে থাকবে, যে কর্মকাণ্ড হয়ে থাকবে, যে পরিবর্তন হয়ে থাকবে, যে রূপান্তর হয়ে থাকবে, সেটা হবে বহিজ প্রক্রিয়া। এবং ভূত্বক থেকে ভূ অভ্যন্তরে যে প্রক্রিয়াগুলো হয়ে থাকবে, যে কারণে যে ভূমিরূপের কিছু ভূ অভ্যন্তর হতে পারে, যেমন যদি বলব ভূয়ালোড়ন, ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, যে কারণগুলোতে হয়ে থাকে, সেগুলো হবে ভূ অভ্যন্তরে বা অন্তঃ প্রক্রিয়া। এবং বহিঃ কিছু প্রক্রিয়ার মধ্যে আমরা লিখেছি যে এখানে ক্রমায়ন, আরোহণ, বিচূর্ণী ভবন, ভর বিচলন, ক্ষয়ীভবন, পরিবহন, প্রবাহিত পানি, ভৌত পানি, তরঙ্গ স্রোত, জোয়ার, সুনামি, এমনকি আরও আছে হিমবাহ, ভর বিচলন ইত্যাদি। আর অন্তঃ প্রক্রিয়ার মধ্যে আমরা শেষে লিখেছি কি, যে ভূয়ালোড়ন, অগ্নুৎপাত, হ্যাঁ,
গাগনিক প্রক্রিয়া বা ভূগঠনিক প্রক্রিয়া, উল্কাপাত, ভূমিকম্প, ভূগঠনিক পাতের গতি। তাহলে আমরা দেখব যে প্রধানত যে এই ক্রমায়ন, ক্রমায়নটা আসলে কি বা কাকে ক্রমায়ন বলা হয় সে বিষয়টি আমরা একটু দেখব। এর ইংরেজি শব্দ হলো গ্রেডেশনাল প্রসেস। তাহলে গ্রেডেশনাল প্রসেস অর্থাৎ ক্রমায়ন, আমাদের যে ভূপৃষ্ঠ আছে, যখন যে এই ভূপৃষ্ঠটা যখন বহিঃশক্তির কারণে, সমুদ্র একটা সমতল আছে, এই সমুদ্র সমতল থেকে যখন কোনো স্থান উঁচু হয়ে যায়, সেটা সমুদ্র সমতল থেকে উচ্চতা বৃদ্ধি পায় বা উঁচু স্তরগুলোকে, তখন বা সমতল পৃষ্ঠ থেকে যে স্থানগুলো উঁচু হয়ে থাকে, সেই উঁচু স্থানগুলো বিভিন্ন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেগুলো আবার সমুদ্র সমতল বরাবর হওয়ার চেষ্টা করে। যে প্রক্রিয়ার মাধ্যমে এই সমুদ্র সমতল থেকে উঁচু স্থানগুলো যখন সমুদ্র সমতলের পর্যায়ে আসার জন্য যে প্রক্রিয়া বা যে প্রসেসগুলো কারণে হয়ে থাকে, সেই প্রসেস বা প্রক্রিয়াটাকেই বলা হয়েছে এখানে ক্রমায়ন। তাহলে ক্রমায়নের সাধারণত আমরা বলছি যে ক্রমায়নের প্রধান শক্তি হলো মাধ্যাকর্ষণ শক্তি, যেমন হিমবাহ হতে পারে, বায়ু প্রবাহ হতে পারে, বরফ গলন হতে পারে ইত্যাদি শক্তির মাধ্যমে সেই ভূমিরূপে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে সেই উচ্চ স্থানগুলো, উঁচু ভূমিগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্রপৃষ্ঠের সমতল পর্যায়ে যখন আসার চেষ্টা করে বা প্রসেস প্রক্রিয়া করে, সেটাকে আমরা বলবো ক্রমায়ন। যদি আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি, যেমন যদি এমন একটি পাহাড় যদি অবস্থায় থাকে, তাহলে এইখানেরকার যে সমতল অবস্থার মধ্যে যেটা থাকবে, যে সমতল অবস্থা আছে, এই উঁচু স্থান ক্ষয়প্রাপ্ত হয়ে যখন সমতল অবস্থার মধ্যে যে প্রসেস বা প্রক্রিয়া হওয়ার চেষ্টা করবে, সেটাকে আমরা বলবো ক্রমায়ন। সেটাকে আমরা বলবো ক্রমায়ন, বা ইংরেজিতে আমরা বলবো গ্রেডেশনাল প্রসেস। তাহলে আমরা জানতে পারলাম যে গ্রেডেশনাল প্রসেস বা প্রক্রিয়া কি। তারপর আমরা একটু দেখব যে আরোহণ বিচূর্ণী ভবন। বিচূর্ণী ভবন হলো শিলারাশি যখন চূর্ণ বিচূর্ণ হয়, তার ক্ষয়প্রাপ্ত অবস্থাগুলো যখন চূর্ণ বিচূর্ণ হবে বা দানাদার অবস্থাগুলো ক্ষয়প্রাপ্ত হবে, সেটা হবে চূর্ণ বিচূর্ণী ভবন। এই বিচূর্ণী ভবন বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে, যেমন বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, বিভিন্ন কারণে যখন এই ভূত্বক ক্ষয়প্রাপ্ত হয়ে যখন ক্ষয় হয়ে যাবে, সেটাই তখন বলো বিচূর্ণী ভবন। তারপরে আমরা দেখব যে ভর বিচলন। ভর বিচলন হলো যে সমুদ্র সমতল থেকে উঁচু স্থানগুলো যখন দুটি ভর বিচলনকে যদি আমরা একে বিশ্লেষণ করে যদি বলি, ভর বলতেও যদি আমরা বোঝাই যে ভারী অবলিক ওজন, বিচলন অর্থ হলো অপসারণ, বিচলন তাহলে আমরা দেখব যে ভর বিচলনকে যদি আমরা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, তাহলে ভর হলো ভারী বা ওজন, আর বিচলন মানে অপসারণ। তাহলে এখানে কি হলো যে আমরা যে এটা ভর, যে সমুদ্র সমতল থেকে যে উঁচু স্থানগুলো থাকে, যেমন পাহাড় পর্বত, যখন তার
যে তার ওজন বা ভরের কারণে যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন নিচের দিকে যখন ধসে পড়ে অপসারিত হবে, বা সেখান থেকে তার এই ওজনের কারণে যখন নিচের থেকে অপসারিত উঁচু স্থান অপসারিত হয় বা কোনো ক্ষয়প্রাপ্ত হয়, যখন নিচু স্থানের সমতল অবস্থার দিকে পর্যায় হবে, তখন সেটা বলবে ভর বিচলন। তারপর আমরা দেখব ক্ষয়ভবন ও পরিবহন। যখন এই পৃথিবীর উপরিভাগে যে বিভিন্ন স্থানগুলো যখন বিভিন্ন কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে যখন এর কোনো নরম জায়গা বা কোনো শক্ত জায়গার সেখানকার কিছু বিন্দু বিন্দু পরিমাণ যখন ক্ষয়প্রাপ্ত হয়, বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন সেগুলো প্রবাহিত হয় নিচের দিকে হয়, বা কোনো পরিবহন প্রক্রিয়ার মাধ্যমে যখন উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে প্রবাহিত হয় সমতল হওয়ার চেষ্টা করবে, সেটাকে আমরা ক্ষয়ভবন বা পরিবহন। তারপর দেখা গেলো যে প্রবাহিত পানি, ভৌত পানি, তরঙ্গ স্রোত, জোয়ার ভাটা, সুনামি, তখন এটাও ভূপৃষ্ঠের উপরিভাগের অর্থাৎ বহিঃশক্তি, যা বহিঃশক্তিগুলোর কার্যকরের মাধ্যমে বা তাদের কার্যক্রমের মাধ্যমে যে ভূত্বকের ক্ষয়প্রাপ্ত হয়ে যখন সমতল অবস্থার সৃষ্টি করবে, সেটাকে সেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে এগুলোকে বলা হবে প্রবাহিত পানি, ভৌত পানি, তরঙ্গ স্রোত বা জোয়ার সুনামির মাধ্যমে। তাহলে আমরা যেহেতু দেখব যে আমরা পরবর্তীতে একটু দেখবো যে বহিঃ প্রক্রিয়া সমূহ শেষ করলে আমরা দেখবো যে অন্তঃ প্রক্রিয়া সমূহ। যদি আমাদের দেখা যায় যে সংক্ষিপ্ত প্রশ্ন আকারেও যদি এরকম কোনো প্রশ্ন আসতে পারে যে ভূমিরূপ পরিবর্তনের দুটি অন্তঃশক্তির নাম লেখা হয়, তাহলে আমরা এই ধরনের কোনো নাম লিখব, ভূ আলোড়ন, অগ্নুৎপাত বা ভূগাঠনিক পাতের গতি, ভূমিকম্প, এর যে কোনো দুটি লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব যে ভূ আলোড়ন। ভূ শব্দের অর্থ আমরা বোঝাই পৃথিবী বা ভূত্বক। আলোড়ন মানে নড়াচড়া করা, মুভমেন্ট করা। যখন ভূত্বক থেকে ভূ অভ্যন্তরে যে কোনো প্রাকৃতিক কারণে যখন কোনো আন্দোলনের সৃষ্টি হবে, সেটা আগ্নেয়গিরির কারণে হোক বা ভূ অভ্যন্তর তাপ বা চাপের কারণে হোক বা কোনো বিস্ফোরণের কারণে যদি হোক, যে আলোড়নটা সৃষ্টি হবে, সেই আলোড়নের কারণেই যখন তাহলে কি ভূ অভ্যন্তরের বা অবস্থার পরিবর্তন ঘটবে, রূপান্তর ঘটবে। তারপরে আমরা যেটা দেখব যে অগ্নুৎপাত। তাহলে কি আমরা কি বলবো যে আমাদের ভূত্বকের তলদেশে যে উত্তপ্ত গলিত ম্যাগমা বা তাপ ও চাপের কারণে যে কোনো ভূত্বকের যখন কোনো দুর্বল অংশ বা ফাটল বরাবর যখন ভূপৃষ্ঠে পতিত হয়ে থাকে, তখন কি এটা অগ্নুৎপাতের কারণেই সাধারণত হয়ে থাকে। তখন এটা এই যে পরিবর্তনটা যেটা ঘটবে, সেটা হলো অন্তঃ পরিবর্তন। তারপরে দেখবো যে গাগনিক পরিবর্তন বা ভূ গঠনগত কিছু পরিবর্তন, যে আমরা সাধারণত ভূপৃষ্ঠকে বা ভূত্বকে যে পৃথিবীর বুকে যখন খেয়াল করব, যে গঠনগত দিক থেকেও কোথাও পর্বত, কোথাও উপত্যকা, আবার কোথাও নদী, আবার কোথাও সাগরের সৃষ্টি হয়েছে। সেই অবস্থাগুলো বরাবরই তারা এই অবস্থানগুলো মাধ্যাকর্ষণ শক্তির কারণে বা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে উঁচু স্থানগুলো বরাবরই নিচু স্থানের দিকে বা নিচু জায়গাগুলো সমতল অবস্থায় পৌঁছানো সর্বাত্মক চেষ্টা করে থাকে। তারপর আমরা দেখব যে ভূমিকম্প যা আমাদের সামুদ্রিক তলদেশের যে ভূগঠনিক যে প্লেটগুলো আছে, যখন এই ভূ অভ্যন্তরে এই প্লেটগুলোর কোনো গতির পরিবর্তন হয়ে থাকে, যখন এই গতির পরিবর্তন হয়ে থাকে, একটি প্লেট আরেকটি প্লেটের সাথে সংঘর্ষের মতো যখন কোনো প্রভাব বা সামান্য যখন মুভমেন্ট হয়ে থাকে, তখন এই সমুদ্র পৃষ্ঠে বা এই আমাদের এই পৃথিবীর পৃষ্ঠে বা ভূত্বকে যে সামান্য কম্পন বা ঝাঁকুনির সৃষ্টি হয়ে যায়, সেই কম্পন বা ঝাঁকুনিটাই হলো ভূমিকম্প। আর এভাবেই সেই ভূমিকম্পের মাধ্যমেই সেটা ভূমিরূপের তার পরিবর্তন ঘটে থাকে। তারপরে যে গাঠনিক পাতের গতি, যে কথাটি আমি এখনই একটু পূর্বে বলে ফেললাম, যে আমাদের এই ভূত্বক বা ভূপৃষ্ঠ বিভিন্ন ধরনের কয়েকটি প্লেট দ্বারা গঠিত অবস্থায় আছে। তো এই প্লেটগুলো যখন বিভিন্ন অভ্যন্তরীণ শক্তির কারণে বা ভূ আলোড়নের বিভিন্ন প্রক্রিয়া বা প্রসেসের কারণে যখন এর পরিবর্তন ঘটে বা রূপান্তর হয়, তখন ভূমিকম্প, সুনামি সহ বিভিন্ন ধরনের প্রভাব
পড়ে আমাদের এই পৃথিবীর পৃষ্ঠের উপর। যেমন সমুদ্র তলদেশে যে অনেক স্থলভাগ আছে বা অনেক ছোট ছোট দ্বীপ আছে, এগুলোতে যখন কোনো কম্পনের সৃষ্টি হয় বা আলোড়নের সৃষ্টি হয়, তখন সেই কম্পনটা দেখা যায় যে সমুদ্রের পানির পৃষ্ঠে কেন্দ্রে সৃষ্টি হয়, সেটা প্রভাব পড়ে যায়। আর এই কেন্দ্র থেকে যখন এই পানির গতি প্রভাব যখন সমুদ্রের তীরবর্তী অবস্থানে যখন কোনো জলোচ্ছ্বাসের প্রভাব পড়ে যায়, তখন সেটা সুনামি নামে পরিচিত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয়টি যদিও প্রথম অধ্যায়ের সাধারণত এটা অনেক প্রশ্ন আকারে খুবই কম থাকে, যার কারণে আমি এটা একটু আলোচনা করলাম। তবে এখানে সংক্ষিপ্ত প্রশ্নই বেশি আসার সম্ভাবনা থাকে। হঠাৎ করে বলতে পারে যে ক্রমায়ণ কি লেখার, তারপর যদি বলা হয় যে দুটি অন্তঃশক্তির নাম লেখো, তারপর দেখা যাচ্ছে বলা হতে পারে দুটি বহিঃশক্তি সমূহের নাম লিখে ব্যাখ্যা করো, অথবা এখানে প্রশ্ন আসতে পারে যে বিচলন এবং ভর বিচলনের টিকা লেখো। বিভিন্নভাবে প্রশ্ন আসছে, তো আমি সার্বিকভাবে এই প্রশ্নটা আলোচনা করলাম। তো আগামী দিনে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো। এ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।